আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সিলেট ও সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তিস্তা, ধরলা, দুধকুমার নদের পানি বেড়ে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশপাশের জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এইসব জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটের কথা জানিয়েছে দুর্গতরা। প্রতিনিধিদের তথ্যছবিতে সায়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। প্রায় এক সপ্তাহ পর রোদের দেখা পেল সিলেট নগরী। কমেছে বৃষ্টি আর উজানের ঢল। এতে বিভিন্ন নদ নদীর পানি কমে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ আশপাশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বিপদ কাটেনি এসব জেলার নিম্নাঞ্চলে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার 12 থেকে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার সকাল থেকে তা কমে আসে 6 থেকে 10 সেন্টিমিটারে। আশা করি যে আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো বিপদসীমার নিচে পানি চলে আসতে পারে। তবে যেসব জায়গাগুলোতে পানি ঢুকে গেছে সেগুলো হয়তো পানি নামতে সময় লাগতে পারে। পানি কমায় কিছুটা স্বস্তির আশায় সিলেটবাসী। তবে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। আমরা খুবই মানবেতর জীবনযাপন করতেছি। আমরা না শুধু সুনামগঞ্জে যারা বসবাস করতেছেন, বিশেষ করে যারা নিচতলায় আছেন তাদের অবস্থা খুবই খারাপ। বাসার ভিতরেই পানি, আমি বাচ্চাদের নিয়ে অন্য বাসায় আছি, বাসার সবকিছুই নষ্ট। সুনামগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, জেলার 694টি আশ্রয় কেন্দ্রে প্রায় 24,000 মানুষ অবস্থান করছে। এদিকে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নীলফামারীর ডিমলাই বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে, তলিয়ে গেছে ফসলি জমি। আমাদের বীজতলা তলে গেছে, বাড়িঘর তলে গেছে, গরু বাছুর ভাসে গেছে। আমরা এখন খুব কষ্টের মাঝে আছি। হাজার হাজার কৃষকের জমি এবং বীজতলা এখানে তলিয়ে গেছে। 300 ঘর মানুষ বসবাস করে, তাদেরকে দুর্বিষহ হয়েছে। স্কুল, মাদ্রাসা এগুলো তলিয়ে গেছে। সবজি পাড়া সবগুলো তলে গেছে। বাড়ি গেছে, এখন বাড়ি কচি কচি তলাইছে। লালমনিরহাট ও রংপুর সহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সায়েদ মাহমুদ, আরটিভি। এদিকে কক্সবাজার শহরের বাদশাহগোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বের স্ত্রী সহ স্বামীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। ভোরে শহরের 9 নম্বর ওয়ার্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন কবির জানান, রাতভর বৃষ্টির কারণে ভোর 3:30টার দিকে হঠাৎ পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে গত বুধবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় 10 জনের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল তাজ প্যালেসে এই সৌজন্য সাক্ষাৎ হয়। সফরের দ্বিতীয় দিন আগামীকাল সকালে নয়াদিল্লির 4 কোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। পরে তিনি হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠক শেষে দুই সরকার প্রধানের উপস্থিতিতে বাংলাদেশ ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। কিছু গণমাধ্যমকে ব্যবহার করে গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করছে বিএনপি। এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পুলিশ ও সেনাবাহিনীকেও জড়ানোর চেষ্টা চলছে। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এইসব অভিযোগ করে বলেন, ব্যক্তি অপরাধের দায় সরকার, দল বা কোনো সংস্থান নেবে না। বিএনপিকে ভুয়া উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করলে জবাব দেওয়া হবে। সমাবেশ শেষে শোভাযাত্রাটি রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয়। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে, সেনাবাহিনীর বিরুদ্ধেও তাদের সেই মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি, আজকে
বানাবো চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া। আজকে সেই অপপ্রচারে নেমেছে। কোরবানির ঈদ মৌসুমের মধ্যে রাজধানীর বাজারে এবার কাঁচা মরিচের দাম বেড়ে ৩০০ টাকা ছাড়িয়েছে। বেড়েছে পেঁয়াজ ও আলুর দামও, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগি, ডিম ও রসুনের দাম। এছাড়া বেশিরভাগ সবজি ও মাছের দাম অপরিবর্তিত রয়েছে। ঈদের ছুটি শেষ হলেও নিত্যপণ্যের বাজারগুলোতে এখনও ভালোভাবে বেচাকেনা শুরু হয়নি। এর কারণ ঈদের রাজধানী ছেড়ে যাওয়া মানুষের একটা অংশ এখনও ঢাকায় ফেরেনি। বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে, ক্রেতা উপস্থিতিও কম। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছে ঈদের বন্ধের কারণে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কম। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে আসা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ সীমান্তের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, গেল 4 দিন ধরে ভেসে আসছে বিকট শব্দ। আজ ভোর থেকেও থেমে থেমে হচ্ছে বিস্ফোরণ। টেকনাফের নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের রোহিঙ্গা অধ্যুষিত কাদের বিল, মংনিপাড়া ও সুদাপাড়া গ্রাম থেকেই মর্টার শেল ও শক্তিশালী গ্রেনেডের শব্দ আসছে। এতে সীমান্তে আতঙ্ক দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাখাইন রাজ্যে মংডুর দখল নিতে মায়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। ঈদ শেষে জীবিকার টানে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে ঈদ যাত্রা ফিরতে ট্রেন ও লঞ্চ ও বাসে যাত্রীর চাপ খুব বেশি না থাকায় অনেকটা স্বস্তিতে ফিরছে মানুষ। স্কুল ছুটি থাকায় অনেকে পরিবারকে রেখে একাই ঢাকা ফিরছে। এদিকে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তাদের অনেকে এখন ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল সবখানে একই চিত্র। ভোর থেকেই রাজধানীর সদরঘাটে আসতে থাকে দেশের দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। বাসের ফিরতি যাত্রা অনেকটা নির্বিঘ্ন থাকলেও ট্রেন ও লঞ্চে 2 থেকে 3 ঘন্টা দেরিতে পৌঁছানোর অভিযোগ করেছে যাত্রীরা। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও করে তারা। রাস্তায় ঈদের পরে রেল স্টেশন আমরা যথারীতি ফাঁকাই পাচ্ছি। এখন ঈদের পরে ছুটি পাইছে, এই জন্য আসলে নির্ভেজালভাবে এবং ঝঞ্ঝাটমুক্তভাবে বাড়িতে যাওয়ার জন্য আসলে ফ্যামিলি সহ বাড়িতে যাচ্ছে, যাতে সুন্দরভাবে ঈদ কাটানো যায়। তো সুন্দরভাবে এসেছি এবং ওয়েদারও ভালো ছিল এবং খুব মানে আমরা আরামে এসেছি, কোনো গাড়ি টাড়ি কোনো সমস্যা হয়নি, জ্যাম ছিল না। রাস্তা একদম ফাঁকা। আমরা 8:30টায় গাড়ি ছাড়ছে, এখন সময় 11টা বাজে, 3.5 ঘন্টা আমরা চলে আসছি ইনশাল্লাহ। ভাড়া সাইডে বেশি, আমি 700 টাকা বলেছি, আর নেবে না। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক বিকল হয় 13 কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে গাড়ি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের। রাত 8টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে জোকারচর এলাকায় ট্রাক বিকল হয়। ঢাকাগামী গাড়ির চাপ বাড়ায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। কোথাও ধীরগতি, আবার কোথাও থেমে থেমে চলছে যানবাহন। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, বিকল ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মহাসড়কে কাজ করছে। 3 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। সকালে টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট কার ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের। এই ঘটনায় আহত 8 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরের পীরগঞ্জে হানিফ ও বেস্ট ওয়ান পরিবহন বাসের সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছে। এছাড়া ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের 8 জন সহ মোট 9 জন। বৃহস্পতিবার দিনগত রাত 1টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী হাসপাতালের কাছে ঘটে এই দুর্ঘটনা। দুই দিনেও সন্ধান মেলেনি কুড়িগ্রামের তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় একই পরিবারের 6 জনের। বৈরী আবহাওয়া ও স্রোতের কারণে সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার সকাল থেকে আবারও শুরু করা হবে উদ্ধার কাজ। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের খামার ধামারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা খেয়াপাড়া দুর্ঘটনার পর 25 জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। রাতে 18 জনকে জীবিত এবং মৃত 1 জনকে উদ্ধার করে স্থানীয়রা।
নিখোঁজ হয় একই পরিবারের 6 জন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীর তীর। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও BM ইউসুফ আলী। তিনি জানান, এখন থেকে গ্রাহকগণ সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বিমার টাকা পরিশোধ করতে পারবেন। সভায় 3,75,00,000 টাকার বিমা চেক বিতরণ করা হয়। ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার অঙ্গীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি অঙ্গীকার করেন। তেল, গ্যাস, শিক্ষা ও পারমাণবিক প্রকল্প সহ আরও কয়েকটি ক্ষেত্রে প্রায় 11টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের প্রেসিডেন্ট। এসবে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য দুপক্ষের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সহযোগিতা বাড়ানোর কথা বলেন তোলাম। অন্যদিকে আন্তর্জাতিক মূল ইস্যুগুলোতে দেশ দুটির অবস্থান প্রায় অভিন্ন বলে জানান প্রেসিডেন্ট পুতিন। এছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি নির্ভরযোগ্য নিরাপত্তা বলয় তৈরি ও আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়েও আলোচনা করেন তারা। রাতের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।